বিশেষ প্রস্তুতি নিয়ে একটি প্লেলিস্ট তৈরি করেছি এবং সেখানে আমরা নিয়মিত ক্লাস আপলোড করার চেষ্টা করে যাচ্ছি। তো এইচএসসি পরীক্ষা 2022 খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে এবং এই এইচএসসি পরীক্ষা 2022কে সামনে রেখে আমরা এই বিশেষ প্রস্তুতিমূলক ক্লাসগুলো সাজিয়েছি। তো আশা করি তোমরা উপকৃত হচ্ছ। এরই মধ্যে আমরা প্রথম অধ্যায় শেষ করেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে, কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ দেখে আসি। শুরুতেই আমরা দেখব বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা কি কি জানতে পারি। যদি আমরা বিগত বছরের প্রশ্নগুলোর দিকে তাকাই তাহলে আমরা এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি, এই ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তির অধ্যায়টি বিশ্লেষণ করে আমরা দেখতে পারি যে এখানে বিগত বছরের সৃজনশীল প্রশ্ন অংশে 2019 সালে 3টি প্রশ্ন এসেছিল, 2018 সালে 4টি প্রশ্ন এসেছিল এবং 2017 সালে 3টি প্রশ্ন এসেছিল। অর্থাৎ তখন কিন্তু পরীক্ষা হতো তোমাদের প্রায় 50 মার্কসের, অর্থাৎ 60টি প্রশ্ন থাকতো। সেখানে কিন্তু এভাবে প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে কমপক্ষে 3টি প্রশ্ন এখান থেকে এসেছিল। এই অধ্যায়টিতে কিন্তু 4টি পরিচ্ছেদ রয়েছে। যেমন প্রথম যে পরিচ্ছেদ সেটি হলো মাটির অম্লতা ও ক্ষারীয়তা, এরপরে রয়েছে মাটির বুনট, এরপরে মাটির সেচ ও নিকাশ। এই অধ্যায়গুলোর মাধ্যমে বা এই পরিচ্ছেদগুলোর মাধ্যমে কিন্তু এই অধ্যায়টি সাজানো হয়েছে। তো এই অধ্যায়টিতে আমরা একটি বড় অধ্যায় এবং এই বড় অধ্যায় থেকে আমরা কিন্তু কমপক্ষে 1টি বা 2টি প্রশ্ন পাবই। এইবার যেহেতু তোমাদের শর্ট সিলেবাস এবং পরীক্ষার সময়ও কম এবং কম মার্কসে পরীক্ষা হবে, সেহেতু তোমরা কিন্তু এখান থেকে অন্তত 1টি প্রশ্ন পাবেই। যেহেতু প্রথম অধ্যায় আমাদের অধিকতর সহজ অধ্যায়, প্রথম অধ্যায় থেকে 1টি প্রশ্ন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং দ্বিতীয় অধ্যায় থেকেও আমরা 1টি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখানে বহু নির্বাচনী অংশটি একটু দেখে নিই। এখানে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা দেখতে পারি যে বহু নির্বাচনী অংশে বা এমসিকিউ অংশে তোমাদের 2019 সালে এখানে কিন্তু 5টি প্রশ্ন এসেছিল, 2018 সালে এখান থেকে 60টি প্রশ্ন এসেছিল এবং 2017 সালে এখান থেকে 8টি প্রশ্ন এসেছিল। এগুলো কিন্তু বোর্ডের, মানে বাংলাদেশের যতগুলো বোর্ড রয়েছে সেই বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে উত্তর দেওয়া। অর্থাৎ বিভিন্ন জায়গার প্রশ্নে কয়টি প্রশ্ন এসেছিল এবং সবগুলো মিলিয়ে কিন্তু এই অ্যানালাইসিসটি, অর্থাৎ 2019 সালে সকল বোর্ড মিলিয়ে 5টি প্রশ্ন এসেছিল। তো বহু নির্বাচনী অংশেও কিন্তু এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু কমপক্ষে 5টি প্রশ্ন আসে এবং আমরা আশা করি যে এবারে আমরা অন্তত 2টি বা 3টি প্রশ্ন এই অধ্যায় থেকে পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্ন অ্যানালাইসিস দেখলাম। এই পর্যায়ে আমরা দেখব যে কি প্রশ্ন এসেছিল বোর্ডে, সেটি আমরা সৃজনশীল অংশে কি কি প্রশ্ন এসেছিল সেটি একটু দেখে নিই। দেখো, সৃজনশীল অংশে ঢাকা, যশোর, কুমিল্লা ও দিনাজপুর বোর্ড 2019, এই 2019 সালে এই 4টি বোর্ডে যে প্রশ্নটি এসেছিল সেটি হলো সুগন্ধি চাল বাজার মূল্য বেশি হওয়ায় পটুয়াখালী জেলার কৃষক আবির অত্যন্ত আগ্রহ নিয়ে তার জমিতে সুগন্ধি বিড়ি পাঁচ ধান চাষ শুরু করে, কিন্তু আশানুরূপ ফলন না পেয়ে হতাশ হন। পরবর্তীতে তিনি কৃষি কর্মকর্তার সাথে পরামর্শের জন্য যোগাযোগ করেন। কৃষি কর্মকর্তা তার জমিটি পরিদর্শন ও মাটি পরীক্ষা করে সতর্কতার সাথে ফসল নির্বাচনের পাশাপাশি জমিতে প্রচুর জৈব পদার্থ ব্যবহার এবং ভারী সেচ প্রদানের পরামর্শ দেন। পরবর্তীতে তিনি পরামর্শটি গ্রহণ করে অধিক লাভবান হয়। দেখো, এখানে একজন কৃষকের কথা বলা হয়েছে যার নাম আবির এবং সে সুগন্ধি চাল চাষ করতে গিয়ে দেখা যায় যে তার ফলন হয় না। এরপরে তাকে কৃষি কর্মকর্তা জৈব সার, অর্থাৎ জমিতে মাটির গুণাগুণ উন্নয়নের জন্য জৈব সার প্রয়োগের পরামর্শ দেন এবং ভারী সেচ, অর্থাৎ অধিক পরিমাণে সেচ দেওয়ার জন্য পরামর্শ দেন। তো এখান থেকে কি কি প্রশ্ন এসেছিল দেখো। ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন এসেছিল কৃষি কি। আমরা এর আগের লেকচারে, অর্থাৎ এই প্লে লিস্টের প্রথম যে লেকচার, সেখানে কিন্তু আমরা কৃষির সংজ্ঞা পড়েছি। তো সেখান থেকে আমরা কৃষির সংজ্ঞাটি লিখতে পারি। এরপরে বলা হয়েছে খতে যে পিএইচ এর মান কত হলে মাটি ক্ষারীয় হবে ব্যাখ্যা করো।
আমরা জানি পিএইচ স্কেল কিন্তু 1 থেকে 14 পর্যন্ত নামাঙ্কিত থাকে, অর্থাৎ এর মান 1 থেকে 14 পর্যন্ত, কিন্তু পিএইচ স্কেল অনুযায়ী কিন্তু মাটি 3টি ভাগে বিভক্ত, অর্থাৎ প্রথম হলো অম্লীয় মাটি, এরপর নিরপেক্ষ মাটি এবং সর্বশেষ হলো ক্ষারীয় মাটি। তাহলে যখন 7 থেকে বেশি হবে পিএইচ স্কেলের মান যখন 7 থেকে বেশি হবে তখন কিন্তু সেই মাটি ক্ষারীয় মাটি হবে। সুতরাং পিএইচ এর মান 7-এর বেশি হলেই মাটি ক্ষারীয় হবে। এরপর রয়েছে কৃষক আবিরের জমিতে ফসল উৎপাদন কম হওয়ার কারণ ব্যাখ্যা করো। এখানে যেহেতু আমরা দেখেছি যে কৃষক আবির কৃষি কর্মকর্তার কাছে যাওয়ার পরে জৈব সার এবং ভারী সেচের কথা বলা হয়েছে, সেহেতু আমরা ধরে নিতে পারি এই মাটিটি ক্ষারীয় মাটি। কারণ ভারী সেচের কারণে কিন্তু ক্ষারীয় মাটির সোডিয়াম রিলেটেড যে জৈবগুলো রয়েছে সেগুলো দ্রবীভূত হবে এবং মাটির ক্ষারীয়তা কমে যাবে এবং মাটির উন্নতি ঘটবে। সুতরাং আমরা এই উত্তরটি এভাবে করতে পারি যে কৃষক আবিরের মাটি ক্ষারীয় মাটি ছিল এবং ক্ষারীয় মাটি হওয়ার কারণে ফসল উৎপাদন কমে যায়। এক্ষেত্রে আমরা বিভিন্ন ব্যাখ্যা দিতে পারি যে কৃষক আবিরের বাড়ি পটুয়াখালী জেলায় বা উপকূলীয় অঞ্চলে যেহেতু জোয়ার ভাটার একটি প্রভাব থাকে সেহেতু সেখানে কিন্তু মাটি ক্ষারীয় হওয়ার সম্ভাবনা থাকে এবং এই ক্ষারীয় মাটিতে জৈব পদার্থ কম থাকে এবং বিনিময়ক্ষম যে সোডিয়াম আয়ন সেটি 15%-এর বেশি থাকে। সুতরাং এই মাটিটি ক্ষারীয় হয়ে থাকে এবং ক্ষারীয় হওয়ার ফলে মাটিতে অক্সিজেন সরবরাহ কম থাকে এবং উদ্ভিদ বা গাছের বৃদ্ধি ভালো হয় না, ফলে উদ্ভিদ অত্যাবশ্যক পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে না এবং গাছের ফলন কমে যায়। এভাবে কিন্তু আমরা এই প্রশ্নটির উত্তর আমরা নিজেরা লিখতে পারি। এরপর রয়েছে উদ্দীপকের আলোকে আবিরের কর্মকাণ্ডের তুলনামূলক বিশ্লেষণ করো। অর্থাৎ কৃষি কর্মকর্তা যে তাকে পরামর্শ দিল সেক্ষেত্রে আমরা আবিরের কর্মকাণ্ড যে যথার্থ ছিল কিনা সেটি আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব। এর উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে আবির প্রথমে ক্ষারীয় মাটিতে ধান চাষ করে, কিন্তু দেখে যে ধানের ফসল তার কমে যায়, ফলে সে কৃষি কর্মকর্তার কাছে গেলে তাকে জৈব সার এবং ভারী সেচ প্রয়োগ করতে পারেন এবং আবির সেই কাজটি করেন। এতে আবিরের এলাকার মাটি যেহেতু ক্ষারীয়, ফলে ওই মাটিটি সংশোধিত হয়, অর্থাৎ ভারী সেচের ফলে ক্ষারীয় দ্রবণ বা ক্ষারীয় যে মাটির যে উপাদান সোডিয়াম সেটি কমে যায় এবং সোডিয়াম কমে যাওয়ার ফলে মাটিতে যেহেতু জৈব পদার্থ প্রয়োগ করা হয় মাটির গুণাগুণ উন্নত হয়, মাটির মধ্যে ফলন বা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়, মাটির গুণট পরিবর্তন হয়, এতে করে জমির উর্বরতা বৃদ্ধি পেয়ে মাটিতে ফলন বৃদ্ধি পায়। সুতরাং আবিরের যে কর্মকাণ্ড ছিল সেটি কিন্তু যথার্থ ছিল এবং আবিরের কর্মকাণ্ডের ফলে মাটি সংশোধিত হয়ে উৎপাদন ব্যবস্থায় ফিরে এসেছে। আমরা এভাবে কিন্তু এই প্রশ্নটির উত্তর আরও একটু বর্ণনামূলকভাবে লিখতে পারি। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা যদি দ্বিতীয় প্রশ্নটির দিকে চোখ রাখি তাহলে আমরা ঢাকা, রাজশাহী, কুমিল্লা, সিলেট ও বরিশাল বোর্ড 2017 সালে কি প্রশ্ন এসেছিল সেটি আমরা দেখতে পারি। দেখো এখানে একটি স্কেল দেয়া আছে, যে স্কেলে এখানে পিএইচ এর মান 1 থেকে 14 পর্যন্ত দেয়া আছে এবং মাঝখানে যে 7 সেখানে লেখা আছে নিরপেক্ষ। এছাড়া এ মৃত্তিকা চিহ্নিত করা আছে, বি মৃত্তিকা চিহ্নিত করা আছে এবং সি মৃত্তিকা চিহ্নিত করা আছে, অর্থাৎ 3টি ভাগে মাটিকে চিহ্নিত করা আছে এবং একটি স্কেল দেয়া আছে। তো আমরা উদ্দীপক দেখেই বুঝতে পারি যে স্কেলটি কিন্তু অবশ্যই পিএইচ স্কেল। তো এখানে যে প্রশ্ন এসেছে দেখো, ক নম্বর প্রশ্ন এসেছে মালচিং কি, খ নম্বর এসেছে সবুজ সার হিসেবে ধইঞ্চা কেন উপযোগী, এরপরে গ নম্বর এসেছে উদ্দীপকের এ চিহ্নিত মৃত্তিকা কোন ধরনের ব্যাখ্যা করো, এরপরে সব ধরনের ফসল বৃদ্ধির জন্য বি চিহ্নিত মৃত্তিকা উপযোগী তোমার মতামত দাও। তো মালচিংয়ের সংজ্ঞা আমরা এভাবে লিখতে পারি যে ভূমির উপরিতল ঢেকে মাটিতে রস ধরে রাখার জন্য বা মাটিতে প্রয়োজনীয় জলীয় বাষ্প ধরে রাখার জন্য যে পদার্থগুলো ব্যবহার করা হয় তাকে সাধারণত মালচিং বলা হয়, অথবা ভূমির উপরিতল ঢেকে মাটি ও রস অপসারণ হয়ে যাওয়া প্রতিরোধ করার প্রক্রিয়াই হলো মালচিং। এভাবে কিন্তু আমরা মালচিংয়ের সংজ্ঞাটা লিখতে পারি।
এরপরে আছে যে সবুজ সার হিসাবে ধইঞ্চা কেন উপযোগী। এই প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখতে পারি যে ধইঞ্চা উদ্ভিদের শিকড়ে বা মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া নোডিউল গঠন করে। এই নোডিউলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বসবাস করে এবং রাইজোবিয়াম বাতাস থেকে নাইট্রোজেন মাটিতে সংবন্ধন ঘটায়। এর ফলে মাটিতে নাইট্রোজেনের প্রবাহ বৃদ্ধি পায় এবং নাইট্রোজেনের প্রবাহ বৃদ্ধির ফলে জমির উৎপাদন ক্ষমতা এবং উর্বরতা বৃদ্ধি পায়। এজন্য ধইঞ্চা খুবই উপযোগী একটি ফসল। এরপরে যে প্রশ্ন, উদ্দীপকে এ চিহ্নিত মৃত্তিকা কোন ধরনের, ব্যাখ্যা করো। তো এখানে কিন্তু আমরা এ চিহ্নিত মৃত্তিকা দেখতে পাচ্ছি যে 1 থেকে 5.5 পর্যন্ত। তো 1 থেকে 5.5 পর্যন্ত অবশ্যই কিন্তু অম্ল মাটি, যেহেতু এর মান 7-এর নিচে সেহেতু এটি অম্ল মাটি। তো অম্ল মাটির আমরা 4-5টি বৈশিষ্ট্য এখানে লেখার চেষ্টা করব। তো সেক্ষেত্রে অম্ল মাটির 4টি বৈশিষ্ট্য এভাবে হতে পারে যে এখানে ওএইচ হাইড্রোক্সিল আয়নের তুলনায় হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেশি থাকে, এর পিএইচ মান 7-এর কম, এতে অম্ল মাত্রা বেশি থাকার কারণে অনেক ফসল ভালো জন্মে না, তবে টক জাতীয় ফসল যেগুলো মালটা, কমলা এ ধরনের ফসল ভালো জন্মে। তো এভাবে কিন্তু আমরা এই অম্ল মাটির বৈশিষ্ট্য ব্যাখ্যার মাধ্যমে এই প্রশ্নটির উত্তর করতে পারি। সর্বশেষ যে প্রশ্নটি ছিল যে সব ধরনের ফসল বৃদ্ধির জন্য বি চিহ্নিত মাটি উপযোগী, উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখানে বি চিহ্নিত মাটি হলো 5.5 থেকে 8, অর্থাৎ এটি কিন্তু নিরপেক্ষ বা পোষম মাটি। তো পোষম মাটি ফসল উৎপাদনের উপযোগী, সেটি আমরা এভাবে উত্তর করতে পারি যে এখানে পিএইচ যেহেতু মধ্য পর্যায়ে, সেহেতু এখানে মাটির অম্লীয়তা এবং ক্ষারীয়তা খুব বেশি নয়, ফলে উদ্ভিদের জন্য পুষ্টি উপাদান সহজলভ্য হয় এবং মাটির আয়ন বিনিময় ক্ষমতা বেশি থাকে, ফলে অণুজৈবিক কার্যাবলীও বেশি চলে এবং অণুজৈবিক কার্যাবলী বেশি থাকার কারণে ফসলের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এবং ফসলের উৎপাদন ভালো হয়। এছাড়া এ সকল মাটিতে সকল জৈব পদার্থ এবং প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান সঠিকভাবে থাকার কারণে উদ্ভিদ সেটিগুলো গ্রহণ করতে পারে এবং উদ্ভিদের ফলন বৃদ্ধি পায়। এভাবে কিন্তু আমরা মাটির বা পোষাম মাটির বা নিরপেক্ষ মাটির কিন্তু গুরুত্ব আমরা এখানে ব্যাখ্যা করতে পারি। তো আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যদি যশোর এবং দিনাজপুর বোর্ড 2017 সালের প্রশ্নের দিকে তাকাই, তাহলে আমরা এভাবে উত্তর করতে পারি। তাহলে আমরা দেখতে পারি যে সেখানে কি উদ্দীপক এসেছিল। দেখো, মিস্টার রিপন কয়েক বছর যাবৎ তার জমিতে ফসলের ভালো ফলন পাচ্ছেন না। জমিতে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করে ফল হয়নি। এই সমস্যায় কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী তিনি তার জমির মাটি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে পরীক্ষা করান। পরীক্ষায় দেখা যায় তার জমিতে মাটির অম্লমান 4.5। কৃষি কর্মকর্তা তার জমিতে অম্লত্ব সৃষ্টির কারণগুলো ব্যাখ্যা করেন এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন। অর্থাৎ যেহেতু আমরা এখানে উদ্দীপকে দেখতে পাচ্ছি অম্লমান 4.5, তাহলে এই কৃষকের মাটি অবশ্যই অম্ল মাটি, এটি আমাদের মাথায় নিয়ে নিতে হবে। দেখো, এখান থেকে ক যে প্রশ্নটি এসেছিল যে মৃত্তিকা বুনট কি, জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয় কেন, ব্যাখ্যা করো। মিস্টার রিপনের জমিতে সমস্যার কারণগুলো কি হতে পারে, ব্যাখ্যা করো। মিস্টার রিপনের সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন করো। তো যদি আমরা মাটির বুনটের সংজ্ঞা দেই, তাহলে আমরা সহজে এভাবে লিখতে পারি, মাটিতে বালিকণা বা মাটিতে বালুকণা, পলিকণা ও কর্দমকণার আনুপাতিক হারই হলো মাটির বুনট। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো জৈব পদার্থকে মাটির প্রাণ কেন বলা হয়। অর্থাৎ আমরা জানি মাটিতে, আদর্শ মাটিতে 5 ভাগ জৈব পদার্থ থাকে। তো জৈব পদার্থকে মাটির প্রাণ এজন্য বলা হয় যে জৈব পদার্থের উপস্থিতি মাটিস্থ অণুজীবগুলোকে ক্রিয়াশীল করে, ফলে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম ইত্যাদি পুষ্টি উপাদান গাছের গ্রহণ উপযোগী হয়। জৈব পদার্থ মাটির ভৌত ও রাসায়নিক ধর্মের উন্নয়ন সাধন করে। জৈব পদার্থ মাটির অণুসমূহকে একে অপরের সাথে সংযুক্ত করতে সাহায্য করে এবং মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায়। যেহেতু জৈব পদার্থ মাটির গঠন উন্নত করে, সেহেতু জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয়। এরপরে বলা হয়েছে যে মিস্টার রিপনের জমিতে সমস্যাগুলোর কারণ কি হতে পারে। অর্থাৎ এখানে অম্লত্বের যে কারণ সেগুলো এখানে ব্যাখ্যা করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি মাটি উৎপাদনের উচ্চশীলে অম্লীয় হলে মাটি অম্লীয় হয়, ফলে এই মাটিতে অনেক ফসল ভালো জন্মে না।
মাটিতে অ্যালুমিনিয়াম সালফেট, ইউরিয়া এবং অ্যামোনিয়াম ক্লোরাইড জাতীয় অম্লীয় সার বেশি প্রয়োগ করার ফলে মাটি অম্লীয় হয়। মাটিতে অণুজৈবিক শ্বসন থেকে উৎপাদিত কার্বন ডাই অক্সাইড ও পানি মিলিত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপাদন করে, যা মাটির ক্ষারক উপাদানের অপচয় ঘটিয়ে মাটিতে অম্লত্ব বাড়ায়। জৈব পদার্থের বিয়োজনের ফলে মাটিতে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এবং অম্লত্ব বাড়ে। এছাড়া নাইট্রোজেনাস যে সারগুলো রয়েছে যেমন ইউরিয়া, এগুলো অতিরিক্ত ব্যবহারের ফলে কিন্তু মাটি অম্লীয় হয়। এছাড়া অ্যাসিড বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রেও মাটি অম্লীয় হতে পারে। তো এই ধরনের 5 থেকে 7টি কারণ যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু এই প্রশ্নটির উত্তর সম্ভব হবে। এরপর হচ্ছে মিস্টার রিপনের সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন করো। তো কৃষি কর্মকর্তা তাকে অম্লত্ব সৃষ্টির জন্য অম্ল সংশোধনের যে পরামর্শ দেন, তো অম্লীয়তা সংশোধনের পরামর্শগুলো এখানে ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ অম্ল মাটি থেকে কিভাবে মাটি সংশোধন করা যায় সেটি এখানে ব্যাখ্যা করতে হবে। তো মাটিতে অম্লত্ব বাড়ার সাথে সাথে উদ্ভিদের পুষ্টি উপাদান অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন ইত্যাদি প্রাপ্তি বেশি হয় এবং গাছের পক্ষে বিষক্রিয়া সৃষ্টি হয়। এর সাথে বিনিময়যোগ্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের পরিমাণ কমে যায় ও গাছ তার পুষ্টি উপাদানের ঘাটতিতে পড়ে। ফলে ফসফরাসের প্রাপ্তিও কমে যায়, কেননা পিএইচ কমলে অ্যালুমিনিয়াম আয়রন ফসফেটের সঙ্গে রাসায়নিক সংযোগে ফসফেট মাটিতে আবদ্ধ হয়ে যায়। সারের মাধ্যমে দেওয়া ফসফেটের ঘাটতি সৃষ্টি হয়। ল্যাটেরাইট শ্রেণীর মাটিতে এ প্রক্রিয়া বেশি হয়। অম্ল মাটিতে মোলিবডেনামের প্রাপ্তিও কমে যায়। এই অনাকাঙ্ক্ষিত ফলাফলের পরে জমিতে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। সুতরাং এই অম্লত্ব সংশোধনের জন্য প্রথমে যেটি করা যেতে পারে, সেক্ষেত্রে আমরা চুন প্রয়োগ করতে পারি মাটিতে। চুন প্রয়োগ করলে মাটির অম্লত্ব কমে। এছাড়া জৈব সার প্রয়োগ করতে হবে, ভার্মি কম্পোস্ট প্রয়োগ করতে হবে। এই ধরনের 5 থেকে 6টি প্রয়োগমূলক যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি তাহলে অম্ল মাটির সংশোধন হবে। সুতরাং এই উত্তরটি তোমাদের একটু বর্ণনামূলক করে লিখতে হবে, যেহেতু 4 মার্কের এটি প্রশ্ন। সুতরাং আমি মনে করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। আমরা এখানে বিভিন্ন বোর্ডে 3টি প্রশ্ন দেখলাম। এছাড়াও কিন্তু এই অধ্যায়ে অনেকগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়ে গেছে। যেমন আমরা জানি যে মাটির বুনট পরিবর্তন, যেমন বেলে মাটি থেকে দোআঁশ মাটিতে রূপান্তর, অথবা পলি মাটি থেকে কর্দমকণা মাটি থেকে বা এঁটেল মাটি থেকে দোআঁশ মাটিতে রূপান্তর, এটিও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের সেচের শ্রেণীবিন্যাস, সেচের উপকারিতা, ন্যূনতম পানির চাহিদা, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ হলো এসআরআই পদ্ধতি, অর্থাৎ ধান চাষের আধুনিক পদ্ধতি। এই ধান চাষের আধুনিক এসআরআই পদ্ধতিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এবং এসআরআই পদ্ধতিতে মূলনীতি যেটি রয়েছে, আমরা জানি এসআরআই পদ্ধতির 4টি মূলনীতি রয়েছে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে এডব্লিউটি সেচ পদ্ধতি, অর্থাৎ অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং সেচ পদ্ধতি। এই সেচ পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ, এটিও কিন্তু এসআরআই পদ্ধতি ধান চাষের ক্ষেত্রে এই এডব্লিউটি পদ্ধতিতে সেচ দেওয়া হয়ে থাকে। এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে নিকাশের গুরুত্ব বা নিকাশ ব্যবস্থাপনা। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে পড়তে হবে। এছাড়া আমরা এখন বহু নির্বাচনী অংশ দেখাচ্ছি। দেখো এখানে কয়েকটি বহু নির্বাচনী অংশ রয়েছে, যেখানে বোর্ডে সকল বোর্ড 2018 সালে একটি প্রশ্ন এসেছিল যে অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা যায়। তোমরা অবশ্যই জানো এটি 3 ভাগে ভাগ করা যায়। এছাড়াও বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে তোমাদের কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। এছাড়াও তোমরা মেন বই থেকে কিছু এই নৈবেতিক পড়ে নেবে, যেগুলো আমি ক্লাস লেকচারের সময় বারবার গুরুত্ব দিয়েছি। সেগুলো পড়লেই আশা করি এখান থেকে কমন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা দ্বিতীয় অধ্যায়টি বুঝতে পেরেছ। আমি চেষ্টা করব এর পরবর্তীতে এই ক্লাসগুলো আবারও নতুন করে নেয়ার, যেখানে এই সর্বশেষ আমি স্লাইডগুলো দেখানোর চেষ্টা করব এবং স্লাইডগুলো দেখানোর মাধ্যমে তোমাদের যেন মনে থাকে সেটিও দেখব। তো আশা করি আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে হাজির হব। সে পর্যন্ত বিদায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।